আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আবার অনেকের মনও খারাপ হয়ে আছে। সারা দেশব্যাপী একটি সহিংসতাপূর্ণ আন্দোলন চলছে। তো আজকে আমাদের এই সমসাময়িক অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজন মানুষকে, বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং বগুড়া জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি সুলতান মাহমুদ খান রনি ভাই। উনি আছেন আমাদের সাথে। আমরা কথা বলবো আজকে পুরো সময় জুড়ে তার সাথে। ভাইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চিফ টিভির নিয়মিত অনুষ্ঠান সমসাময়িকে। ধন্যবাদ। আমরা এখন জানি ভাইয়া যে সারা বাংলাদেশ জুড়ে কোটা আন্দোলনের জন্য একটা সহিংস অবস্থা বিরাজ করছে। সব জায়গায় শান্তিপূর্ণভাবে আন্দোলনটা শুরু হয়েছিল। তো শুরুতে যেভাবে আন্দোলনটা শুরু হয়েছিল সেই অনুযায়ী আপনার আসলে ফিলটা কেমন ছিল? আসলে কোটা বিরোধী ছাত্র আন্দোলন যেটি শুরু হয়েছিল, এই আন্দোলনের সঙ্গে কিন্তু আমাদের একটা সমর্থন কিন্তু আমাদেরও ছিল, সরকারেরও ছিল। এবং যে কারণে সরকার কিন্তু কোটা বিরোধী এই আন্দোলনে ছাত্রছাত্রীদের যে দাবিটি ছিল, এই দাবির পক্ষেই কিন্তু সরকার আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে কিন্তু একটি রিট আপিলও দায়ের করে রেখেছিল। তো যে কারণে আমরা আ অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করেছি, যেহেতু ছাত্রছাত্রীদের আন্দোলন। তো পরবর্তীতে এই ছাত্রছাত্রীদের আন্দোলনটি অন্যভাবে অন্য রূপে প্রকাশ পায়, যেটি আমরা লক্ষ্য করেছি। মানে ছাত্রছাত্রীদের এই আন্দোলনটাকে কেন্দ্র করে এই আন্দোলনটাকে অন্য খাতে নিয়ে বিগত দিনে যেভাবে আমাদের দেশে আ নাশকতা করা হয়েছে, অগ্নিসন্ত্রাস করা হয়েছে, পরবর্তীতে কিন্তু আমরা লক্ষ্য করেছি এই আন্দোলনটাকেও সেই খাতেই নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা যদি ভুল না করি যে সাধারণ ছাত্রর মধ্যে কিছু সহিংসতা সৃষ্টিকারী কিছু মানুষ ঢুকে গিয়েছে, যেটা আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছি বা সরকারের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে। তো আপনি আসলে এই এই বিষয়ে মানে কাকে বা কাদেরকে দায়ী বলে মনে করছেন যে ছাত্রদের সাথে আসলে কারা মিশে গিয়ে এই ধরনের কাজ করছে? আসলে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আ দীর্ঘ দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়টাতে আজকে বাংলাদেশটাকে যে পর্যায়ে নিয়ে গেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা। তো আজকে বাংলাদেশ কিন্তু আ বিশ্বের দরবারে একটা সম্মানের জায়গায় অবস্থান করছে। আজকে আমরা বাংলাদেশ সব দিক থেকে অনেক দূর এগিয়ে গেছি। তো যারা এই দেশটাকে কখনো চায়নি, এই দেশবিরোধী শক্তি কিন্তু বরাবরই তারা বিভিন্ন সময় মাথাচাড়া দিয়ে ওঠে। তারা বিভিন্ন সময় এই দেশটাকে আবারও পিছনে নেয়ার জন্য ষড়যন্ত্র করে, নাশকতা করে। সেই শক্তিটাই কিন্তু বিগত দিনেও বারবার চেষ্টা করেছে। এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু তারাই চেষ্টা করেছে একটি নাশকতা তৈরি করে গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য। বিভিন্ন সরকারি স্থাপনা, বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা হয়েছে। এই কাজগুলো কিন্তু মূলত তারাই করেছে। সারা বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন বা কিছু কিছু এলাকায় বৈদ্যুতিক সমস্যাও দেখা গিয়েছে। তো এই সময়ে আসলে সাধারণ মানুষ অনেক বিষয়ই হয়তো নিজেরা ক্লিয়ার জানতে পারছে না। কেউ কেউ ভাবছেন যে সরকার যে একবারে শেষ মুহূর্তে এসে যে ঘোষণাটা দিলেন যে কোটা সংস্কার বিষয়ে, তো এই ঘোষণাটা আসলে শান্তিপূর্ণভাবে যখন আন্দোলন চলছিল তখনই আসলে ঘোষণাটা দেয়া যেত। তো এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন যে আসলেই কি দেয়া যেত কিনা তখন? আসলে এই বিষয়টি কিন্তু আ অনেকে জানেন না যে এটি কিন্তু আদালতে একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সরকার কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষে একটি লিভ টু আপিল দায়ের করে রেখেছিল এই কোটা বাতিলের দাবিতে। কোটা বাতিলের জন্য একটি সরকারের লিভ টু আপিল দায়ের করা ছিল। মহামান্য হাইকোর্ট যখন মুক্তিযোদ্ধা সন্তানদের একটি আবেদনের প্রেক্ষিতে যখন এই কোটাটি বহাল রাখে, সরকার কিন্তু এটি বাতিল চেয়ে মহামান্য সুপ্রিম কোর্টে একটি আপিল দায়ের করেছিল। যেহেতু একটি আদালতের একটি চলমান প্রক্রিয়া। তো সেই কারণে কিন্তু এটি আদালতের প্রক্রিয়াধীন থাকাকালীন সময়ে কিন্তু এখানে আমাদের করার কিছু ছিল না। তারপরেও সরকার চেষ্টা করেছে ছাত্রছাত্রীদের সেন্টিমেন্টটাকে বুঝে, ছাত্রছাত্রীদের আবেগ দাবিটাকে কিন্তু সরকার বুঝে কিন্তু মাননীয় অ্যাটর্নি জেনারেলকে দিয়ে মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে কথা বলে আ এই সময়টাকে এগিয়ে এনে দ্রুত সময়ের মধ্যে যেন মাননীয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের থেকে একটি সিদ্ধান্ত নেয়া যায়, রায় নেয়া যায়। এই চেষ্টাটিও কিন্তু সরকার করেছে। যেটা অনেক মানুষ হয়তোবা জানেন না বা বুঝতে পারেননি বিষয়টি। আমরা যেটা দেখেছিলাম যে শুরু থেকে সাধারণভাবে শুরু হওয়া একটা আন্দোলন পরবর্তীতে সহিংস আকারে রূপ নিল এবং সারা বাংলাদেশে অনেক মানুষের প্রাণহানি হয়েছে। সাধারণ ছাত্র জনতা যেরকম মারা গিয়েছে, পাশাপাশি সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মী বা প্রশাসনের যারা ভাইরা আছেন, পুলিশ, বিজিবি, আর্মি ওনাদের।
তো এই যে একটা আন্দোলনকে ঘিরে এত এত মানুষের মৃত্যু, প্রাণহানি হলো, তো আসলে এই বিষয়টাকে আসলে আপনি আপনার দৃষ্টিতে কিভাবে দেখছেন? আমরা কোনো আন্দোলনেই প্রাণহানিটা এটা আমরা চাই না যে কোনো একটা আন্দোলনকে ঘিরে একটা সংঘাত, হতাহতের ঘটনা ঘটুক। এই কোটা বিরোধী এই আন্দোলনকে কেন্দ্র করে গোটা দেশব্যাপী যেভাবে সহিংসতা হয়েছে, এখানে অনেকগুলো সাধারণ ছাত্র, ছাত্রলীগের প্রায় ৭ থেকে ৮ জন নেতাকর্মী, পুলিশ সদস্য অনেকেই এখানে নিহত হয়েছেন। আমরা কোনো হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না। আমরা সকল হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যারা এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। যারা নিহত হয়েছেন আহ, তাদের এই হত্যাকাণ্ডের পিছনে যদি আহ, অন্য কোনো বিষয় থাকে, সে বিষয়গুলো তদন্ত করে যারা দোষী তাদেরকে শাস্তির দাবি জানাচ্ছি। আমরা বরাবর শান্তিপূর্ণ আন্দোলনকে আমরা সমর্থন করি। বিগত দিনেও আসলে আমাদের এই বাংলাদেশে যে নাশকতাগুলো হয়েছে, যারা আসলে আহ, চায় না যে বাংলাদেশটা এগিয়ে যাক, তারাই কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে এই ধরনের অন্য আন্দোলনকে তারা পুঁজি করে, বিগত দিনে আমরা দেখেছি হেফাজত ইসলামকে ব্যবহার করা হয়েছে। এর আগেও একবার কোঠা বিরোধী আন্দোলনকে উস্কে দিয়ে তাদের পিছন থেকে, নেপথ্য থেকে বিএনপি বা জামাত, যারা দেশ বিরোধী একটি শক্তি, যাদেরকে এদেশের মানুষ চেনে, যারা এর আগে সাইদির চাঁদে যাওয়াকে কেন্দ্র করে একটি ঘটনা সৃষ্টি হয়েছিল, গোটা বাংলাদেশে তাণ্ডব সৃষ্টি করা হয়েছিল। আমাদের এই বগুড়াতেও অনেক হতাহতের ঘটনা ঘটেছিল, অনেক প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছিল, প্রয়াত জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের বাড়ি গান পাউডার দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই ধরনের নাশকতা যারা বিগত দিনে করেছে, তারাই কিন্তু সুযোগ বুঝে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে তারা তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে পিছন থেকে কিন্তু সহিংসতা কিন্তু তারাই বারবার ঘটাচ্ছে। আমরা দেখি আসলে প্রত্যেকটা আন্দোলনের পিছনে কিছু সুযোগ সন্ধানী মানুষ থাকে যারা আসলে আন্দোলনকে পুঁজি করে বিভিন্ন ধরনের ধ্বংসযজ্ঞ চালায়। তো সেরকমই একটি ঘটনা আমরা দেখেছি গত 16 তারিখে, 16 জুলাই। আপনার যে সাতমাথায় যে অফিসটি রয়েছে, বগুড়া সাতমাথায়, তো সাধারণত আপনার ওখানে তো বিজনেস কার্যক্রমগুলো পরিচালিত হয় ওখান থেকে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান সেটা। তো সেখানে সবাই হামলা করে লুটপাট করেছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে। যদিও দলীয় বিষয় বা এই যে বর্তমান চলমান আন্দোলনের সাথে আসলে আপনার বিজনেস প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন? সেদিন 16ই জুলাইয়ের যে ঘটনাটা, সেদিন আমি সকাল 10টা থেকে আমি আমার ব্যবসায়িক কার্যালয়ে উপস্থিত ছিলাম। আমার প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় আমি বারবার লক্ষ্য করছিলাম যে বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস পরিহিত ছাত্রছাত্রীরা তারা আন্দোলন করছে, মিছিল সমাবেশ করছে। একটা পর্যায়ে গিয়ে তারা মারমুখী আচরণ শুরু করলো। সেখানে তাদের সঙ্গে বাহিরের কিছু মানুষ সম্পৃক্ত হলো। যদিও ওটি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান হলেও জেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশে অবস্থান করার কারণে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিভিন্ন সময় আমার সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরাও সেখানে ওঠা বসা করেন। আমার প্রতিষ্ঠানের মূল গেটের পাশে বঙ্গবন্ধুর একটি মুরাল ছিল। আমার প্রতিষ্ঠানের ভিতরে বঙ্গবন্ধু, মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় চার নেতা সহ বিভিন্ন নেতাদের ছবি ছিল। সে কারণে ছাত্রদের সামনে রেখে পিছন থেকে যারা বিগত দিনে এই ঘটনাগুলো ঘটিয়েছে আমাদের এই বগুড়াতে, তারা মূলত আমার অফিসটাকে টার্গেট করে সেখানে আক্রমণ করে, ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে এবং সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায়। এখানে তো আপনার একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, কারণ ওখানে বিজনেস প্রতিষ্ঠান যেহেতু, এখানে অনেক প্রয়োজনীয় ফাইলস ছিল, টাকা পয়সা ছিল, তারপরে অনেক যে সুন্দর করে আপনি গুছিয়েছিলেন আপনার অফিসটাকে, সব কিছু আসলে ধ্বংস করে দিয়েছে। আমরা আসলে চাই না যে কোনো একটা আন্দোলনকে ঘিরে এই ধরনের সহিংসতা তৈরি হোক যেটা আন্দোলনের সাথে রিলেটেড না কোনোভাবেই। তো আমরা এখন একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাই। আপনি যেহেতু একজন ক্রীড়া সংগঠক, আমাদের বগুড়াতে আপনি অনেক সুনামের সাথে ক্রীড়ার বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। তো ইন ফিউচার খেলাধুলা নিয়ে আপনার আসলে কোনো প্ল্যান আছে কিনা বগুড়া? আহ, আমি যেহেতু ক্রীড়াঙ্গনের একজন মানুষ, আমি স্বাভাবিক কারণেই চাই আমাদের এই নতুন প্রজন্ম, যাদেরকে নিয়ে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার আমরা স্বপ্ন দেখি, এই নতুন প্রজন্ম ছাত্র যুবক যারা রয়েছে, আমি তাদেরকে সবসময় তারা যেন কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলের গেমে আসক্ত না হয়, তারা যেন মাঠের খেলায় থাকতে পারে, এই লক্ষ্য নিয়ে আসলে আমি সারা বছর কাজ করি। আর আমি ছাত্র জীবনে যখন ছাত্র রাজনীতি করেছি, আমরাও কিন্তু ছাত্রছাত্রীদের বিভিন্ন অধিকার আদায়ের
লক্ষ্যে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু আমাদের সেই আন্দোলনগুলো কিন্তু বরাবরই শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজপথের মধ্যে সীমাবদ্ধ ছিল। আমাদের আন্দোলন কখনোই জনমনে একটি আতঙ্কিত পরিবেশ তৈরি করুক, জানমালের ক্ষতি হোক, সহিংসতায় পরিণত হোক, আমরা কিন্তু কখনো এ ধরনের নাশকতা বা কোনো কিছুর মধ্যে দিয়ে আমরা সেই সময়টাতে আন্দোলন করিনি। আমাদের সময়কার রাজনীতি, ছাত্র রাজনীতি আর এখনকার সময়কার ছাত্র রাজনীতির মধ্যে অনেক পার্থক্য আমরা লক্ষ্য করি। তারপরেও আমরা চাই আমাদের যুব সমাজ তারা লেখাপড়া করবে, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবে, আগামী দিনে নিজেদেরকে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলবে। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করতে চাই। অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে যেহেতু আপনি অন ফিল্ড ছাত্র রাজনীতি রাজনীতি করে এসেছেন, এখন মূল দলের সাথে কাজ করছেন, তো সাধারণ মানুষের কাছে আপনার প্রত্যাশা কি? সাধারণ মানুষের কাছে আমার ব্যক্তিগতভাবে যদি আমি বলতে চাই, দেশটা আমাদের সকলের। আমরা বিভিন্ন দল মতের মানুষ আমরা থাকতেই পারি, কিন্তু আমাদের সবাইকে দেশটাকে ভালোবাসতে হবে, দেশের মানুষের জন্য কাজ করতে হবে, যে কারণে আহ, ভেদাভেদ বলে আমাদের সকলের দেশের উন্নয়নে কাজ করতে হবে। আজকে সরকার দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন। আজকে আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি, আমরা আরো এগিয়ে যেতে চাই। আজকে আমরা নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতুর মতো একটি বৃহৎ প্রকল্প আমরা বাস্তবায়ন করে বিশ্বকে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। আজকে বিশ্বের মহাকাশে আমাদের নিজস্ব একটি স্যাটেলাইট রয়েছে। তো আজকে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে, যেটা আমরা কখনো স্বপ্নেও চিন্তা করিনি। আজকে বাংলাদেশে মেট্রো রেল হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে। এ ধরনের বিশাল বিশাল যে প্রকল্পগুলো, আরো বাংলাদেশ এগিয়ে যাক। এখানে গোটা দেশের মানুষ, আমরা বগুড়ায় যারা বাস করি, আমরা সবাই মিলে একটি উন্নত বগুড়া করতে চাই। এখানে আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে চাই, আমরা সবাই মিলে যেন দেশের জন্য কাজ করি। অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা ছিলাম চিফ টিভির নিয়মিত অনুষ্ঠান সমসাময়িকে। আমাদের আজকের অতিথি ছিলেন আমাদের একজন প্রিয় ব্যক্তিত্ব, বগুড়া জেলার অন্যতম ক্রীড়া সংগঠক, বগুড়া জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব সুলতান মাহমুদ খান রনি ভাই। পরবর্তীতে আমরা কোনো অন্য গেস্ট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।